আপাত রূঢ় এক চিকিৎসক, যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেবতা রূপে পূজা করার কড়া সমালোচনা করেন, অথচ কি এক অমোঘ টানে মহেন্দ্রলাল সরকার রোজই চলে আসেন তাঁর এই বিশেষ রোগীটির কাছে। তার চোখে ঠাকুর হলেন অসাধারণ গুণবিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, যার কথা তাকে আবিষ্ট করে রাখে। কিছুদিন হলো ঠাকুরের কাশিটা বেড়েছে। শুনে ডাক্তারবাবু বললেন, আবার কাশি হয়েছে? তা কাশিতে যাওয়াই ভালো। যে অসুখ তোমার হয়েছে, লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। অদ্ভুত এক সম্পর্ক, যার ব্যাখ্যা সহজ নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তাঁর চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। প্রথমজন তখন যুগপুরুষের আসনে প্রতিষ্ঠিত, অন্যজন তাঁরই চিকিৎসায় নিযুক্ত সে যুগের স্বনামধন্য চিকিৎসক। আপাতভাবে রূঢ়ভাষী, কাঠখোট্টা, ভক্তিটক্তির অত ধার ধারেন না। রামকৃষ্ণদেবকে আপনি না বলে তুমি বলেন এবং অনায়াসে বলার ক্ষমতা রাখেন, তাহলে তুমি পরমহংসগিরি করছো কেন? অথচ কি এক অমোঘ টানে কল না থাকলেও প্রায় রোজই চলে আসেন তার এই বিশেষ রোগীটির কাছে। ঘন্টার পর ঘন্টা থাকেন, তর্ক করেন, তাকে দেবতা রূপে পূজা করার কড়া সমালোচনা করেন, আবার তার চিকিৎসার ব্যাপারে নতুন নতুন বই কিনে পড়াশোনা করেন এবং অনেক সময় ঠাকুরের চিকিৎসাকে প্রাধান্য দিতে গিয়ে অন্য রোগী দেখতে যাওয়া বাদ দেন। কথামৃতের পাতায় পাতায় ভরা রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তাঁর চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের বহু কথোপকথন। নিজের কর্মকৃতিত্বে এবং দক্ষতায় সে যুগের এই অ্যালোপ্যাথি তথা হোমিওপ্যাথি চিকিৎসককে ইতিহাস মনে রেখেছে আজীবন বিজ্ঞান অনুসন্ধান, বিজ্ঞান সভার প্রতিষ্ঠার জন্য এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চিকিৎসক হিসাবে। শ্রী শ্রী ঠাকুরের ভাবাবস্থা ও সমাধি হয়েছে, ডাক্তারবাবু তা দেখেছেন। জ্ঞান ফেরার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, এই যে ভাবটাপ দেখলে তোমার বিজ্ঞান কি বলে? তোমার কি এসব ঢং বলে বোধ হয়? যদি ঢং মনে করো তাহলে তোমার বিজ্ঞান টিজ্ঞান সব ছাই পড়েছ। শুনে মহেন্দ্রলালের উত্তর, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না। এখানে এসে 6-7 ঘন্টা থাকি, রোজ 2-3টে কলে যাওয়া হচ্ছে না। পরের দিন নিজেই রোগীদের বাড়ি যাই, ফি নিই না। নিজে গিয়ে ফি নেব কেমন করে? তাঁর চোখে ঠাকুর অসাধারণ গুণ বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, যার কথা তাকে আবিষ্ট করে রাখে। তিনি বলেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। আবার অবতার জ্ঞানে সেই ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করা তিনি বরদাস্ত করতে পারেন না। রাগ করে বলেন, তুমি প্রকৃতির সন্তান, তাই এত বলি। লোকে পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকে তাঁর চেলারা ওই রকম করে দিলে। অবতার অবতার বলে রামকৃষ্ণের সরলতা ঘুচিয়ে দেওয়া হবে ভেবে বিজ্ঞান মনস্ক চিকিৎসকের অসম্ভব আপত্তি। এই নিয়ে মাঝে মধ্যে গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তার তর্কও বাধে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিন্তু লোক চিনেছিলেন, বুঝেছিলেন ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কর্মজীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে এবং জ্ঞান চর্চায় ব্যস্ত থেকে ডাক্তার মানুষটির মনটা কেমন যেন শুকিয়ে গিয়েছে, বাইরেটা হয়েছে শক্ত নারকেলের মতন। আসলে মানুষটি শুদ্ধ আধার। কখনো ঠাকুর মহেন্দ্রলালকে লোভী, কামী, অহংকারী বলে গালমন্দ করেছেন, আবার সেই তিনি ভাবাবেশে ডাক্তারবাবুর কোলেই পা বাড়িয়ে দিয়ে পরে বলেছেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। একবার ঠাকুর বিজ্ঞান সভা দেখতে যাবেন বলে বায়না ধরলেন মহেন্দ্রলালের কাছে। তাতে প্রাজ্ঞ চিকিৎসক মন্তব্য করলেন, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য সব কাণ্ড দেখে।
ডাক্তারবাবু বৈজ্ঞানিক, বিজ্ঞানের সাধক। ঠাকুরের ভাবাবেশ হলে তাঁর হৃদস্পন্দন পরীক্ষা করেন। একদিন ঠাকুর তার ভাবাবস্থা নিয়ে প্রিয় চিকিৎসককে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, নার্ভাস সেন্টারের অ্যাকশন বন্ধ হয়, তাই অসাড়। এদিকে পা টলে, যত এনার্জি ব্রেনের দিকে চলে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়েই লাইফ। ঘাড়ের কাছে আছে মেডুলা অবলঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। জানার অনন্ত খিদে মহেন্দ্রের, আর তেমনি মেধা ও স্মৃতিশক্তি। একবার লেকচার শুনলে তা আদ্যন্ত মনে গেঁথে যায়। তখন তিনি মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। একবার এক আত্মীয়ের জন্য আউটডোর থেকে ওষুধ নিতে যাচ্ছেন। সেখানে ফিফথ ইয়ারের ছাত্রদের ক্লাস নিচ্ছিলেন চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আর্চার। ছাত্রদের একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারল না, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে থেকে মহেন্দ্র ঠিক উত্তর দিলেন। অবাক হলেন আর্চার। আরও কয়েকটি প্রশ্ন করলেন, ঠিক উত্তর গড়গড় করে বলে গেলেন মহেন্দ্রলাল। মেডিকেল কলেজের সুনাম ছড়িয়ে পড়তে সময় লাগলো না। তার পড়ার এবং জানার ব্যাপ্তি অধ্যাপকদের মুগ্ধ করল। বিভিন্ন সময় নানা বিষয় লেকচার দেওয়ার জন্য মহেন্দ্রের ডাক পড়ত। অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, ধাত্রীবিদ্যার মতন অনেক বিষয়ে তিনি মেডেল পেয়েছিলেন। নতুন নতুন মেডিকেল জার্নালে সারাদিন তিনি ডুবে থাকতেন। ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্নের উত্তরে পাঠ্য বইয়ের পুরনো পরিসংখ্যানের বদলে এক নতুন মেডিকেল জার্নালে প্রকাশিত আপ টু ডেট তথ্য লিখেছিলেন। তাতে পরীক্ষক নম্বর কেটে নেওয়ায় গোল্ড মেডেল হাতছাড়া হয় মহেন্দ্রলালের। তবে কৃতিত্বের সঙ্গে 1860 সালে মেডিসিন ও সার্জারিতে লাইসেন্সিয়েট পাশ করেন। 3 বছর পর এমডি হন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি। অল্পদিনের মধ্যেই অ্যালোপ্যাথি চিকিৎসক হিসাবে তার প্র্যাকটিস জমে উঠল। রোগীরা ভিড় করতে থাকলেন। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখায় সম্পাদক করা হলো তাকে। নামী চিকিৎসক তখন হোমিওপ্যাথির কট্টর বিরোধী। যেখানে পারেন সেখানে হোমিওপ্যাথিকে দুর্মুষ করেন। হাতুড়ে চিকিৎসা বলে গালমন্দ করতেও ছাড়েন না। এরই মধ্যে এক বিচিত্র কাণ্ড হলো। এক পত্রিকায় মর্গ্যানের লেখা ফিলোসফি অফ হোমিওপ্যাথি বইয়ের সমালোচনা লেখার অনুরোধ এলো তাঁর কাছে। মহেন্দ্রলাল মনে করলেন এবার হোমিওপ্যাথিকে সমালোচনায় ঝাঁঝরা করে দেবেন। কিন্তু ভবিতব্য ছিল অন্য। সমালোচনা লেখার জন্য বই যত পড়েন ততই আকৃষ্ট হন সেই চিকিৎসা পদ্ধতিতে। ওয়েলিংটন এলাকার বাসিন্দা কলকাতার অন্যতম ধনী রাজেন্দ্রলাল দত্ত সেই সময় হোমিওপ্যাথির পৃষ্ঠপোষক ছিলেন। তিনিও 2 বছর মেডিকেল কলেজে অ্যালোপ্যাথি পড়ে ছেড়ে দেন। কোনো ডিগ্রি ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। মহেন্দ্রলাল তার কাছে গিয়ে ওষুধের প্রয়োগ আর ফল দেখতে শুরু করলেন। ক্রমশ রাজেন্দ্রলালকে গুরু মানলেন। রাজেন্দ্রলালও অত্যন্ত স্নেহ করতেন তাঁকে। শেষ পর্যন্ত বিশিষ্ট অ্যালোপ্যাথি চিকিৎসক মহেন্দ্রলাল ঠিক করলেন তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করবেন। নিন্দার ঝড় উঠল। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বার করে দেওয়া হলো তাকে। বন্ধু বান্ধব, আত্মীয়, শিক্ষক সকলে এমন কাজ করতে বারণ করলেন, কিন্তু মহেন্দ্রকে নাড়াবার জো কারণ নেই। শুরু হলো প্র্যাকটিস। সেই সঙ্গে হোমিওপ্যাথি নিয়ে লেখালেখির জন্য ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন প্রকাশ করা শুরু করলেন। চিকিৎসা পদ্ধতির ব্যাপারে তিনি উদার ছিলেন। প্রয়োজনে পুঁথি পড়া বিদ্যাকে নিজের অভিজ্ঞতা বা অনুভব অনুযায়ী একটু এদিক ওদিক করতে ইতস্তত করতেন না। একবার শ্যামপুকুর বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের চিকিৎসা করার সময় বলেছিলেন, ম্যালেরিয়া হলে সরাসরি কুইনাইন দিতে হবে, তখন অত ওবিডিয়েন্স টু হ্যানিম্যান চলে না। রামকৃষ্ণদেবের চিকিৎসায় তার মত নিয়েই কবিরাজ বা অ্যালোপ্যাথি চিকিৎসককে ডাকা হতো। তিনি কখনো অমত করেননি। রানী রাসমণির জামাই মথুরামোহন বেঁচে থাকার সময় মহেন্দ্রলাল সরকার কয়েকবার দক্ষিণেশ্বরে আসেন এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সামান্য পরিচিত হন। 1885 সালের কোনো এক সময় তাঁকে চিকিৎসার জন্য আনা হয় মহেন্দ্রলালের শাখারিটোলার অর্থাৎ এখনকার মহেন্দ্র সরকার স্ট্রিটের বাড়িতে। শ্যামপুকুর বাটিতে থাকার সময় মহেন্দ্রলালকে আবার দেখানোর পরামর্শ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ।
সেখানে মহেন্দ্রলাল প্রথম আসেন 1885 সালের 12ই অক্টোবর। কেউ কেউ বলেন প্রথম দিন তিনি 16 টাকা ফি নিয়েছিলেন, পরে আর টাকা তিনি নিতেন না। দিনের পর দিন ঠাকুরের কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, আলোচনায় যোগ দিতেন, হাসি ঠাট্টা তর্ক বিতর্কও চলত। ঠাকুরকে তিনি বলতেন, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে। তুমি যেটা সত্য বলে বোঝো তার এক চুল এদিক ওদিক করে চলতে পারো না। অন্য স্থানে দেখি তারা বলে এক করে এক, ওইটা আমি আদৌ সহ্য করতে পারি না। মহেন্দ্রলাল ঈশ্বর মানতেন, কিন্তু অবতার, অলৌকিকত্ব, মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। বরাবর বলতেন বিশ্বাস অন্ধ এবং ধর্ম অযৌক্তিক। এদের স্থান হৃদয়ে, বুদ্ধির সঙ্গে এদের সম্পর্ক নেই। আপাদমস্তক বিজ্ঞানের সাধক চিকিৎসক শ্রীরামকৃষ্ণদেবকে তিনি কখনো প্রণাম করেননি বা বাড়তি শ্রদ্ধা ভক্তি দেখাননি, বরং তার সঙ্গে মিশেছিলেন বন্ধুর মতন। বুদ্ধিদীপ্ত তর্ক বিতর্ক আলোচনা চলত, পরস্পরের যুক্তি খণ্ডনও করতেন। কিন্তু মানসিকতা ও ধ্যান ধারণার বিপুল অমিল সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মহেন্দ্রলাল অমোঘ মোহময় বাঁধনে আবদ্ধ থেকেছেন শেষ পর্যন্ত। শ্যামপুকুর বাটিতে একবার সকলের সামনেই মহেন্দ্রলাল মা কালীকে নিয়ে কটু কথা বলেছিলেন, শুনে সবাই হেসে ফেলেছিলেন। তিনিই আবার একদিন ঠাকুরকে বলছেন, যখন তুমি গাইছিলে দে মা পাগল করে, আর কাজ নেই জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। তার বৈজ্ঞানিক সত্তা ও আধ্যাত্মিক সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব নিরন্তর চলত। ঠাকুর সেটা বুঝতে পারতেন, চিকিৎসকের ভেতরকার ভাগবত সত্তা অনুভব করতেন, তাই হয়তো বলেছিলেন, তুমি রসবে। নিজের ভক্তদের দিয়ে রামপ্রসাদের ও কমলাকান্তের বই আনিয়ে তার মধ্যে কয়েকটা গান বেছে নিয়ে বলতেন, এই সব গান ডাক্তারের ভেতরে ঢুকিয়ে দেবে। কাশীপুরে থাকাকালীন শেষ দিকে মহেন্দ্রলালের অনুমতি নিয়েই ঠাকুরের চিকিৎসা করতেন বাগবাজারের কবিরাজ নবীনচন্দ্র পাল, কারণ মহেন্দ্রলাল নিয়মিত আসতে পারতেন না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর ব্যাপারে মহেন্দ্রলালের ডায়েরি থেকে জানা যায়, তিনি কাশীপুর উদ্যানবাটিতে এসে ঠাকুরকে দেখে ঘোষণা করেন, এটা সমাধি নয়, আগের রাতে 1টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। ডায়েরিতে ইংরাজিতে লিখেছিলেন, খাবার পর যেতে হয়েছিল প্রথম ডাফ স্ট্রিটের এক মহিলা রোগীকে দেখতে, তারপর পরমহংসদেবের কাছে গিয়ে তাঁকে মৃত দেখলাম। তিনি গত রাত্রি 1টায় মারা গিয়েছেন। দেখলাম বা পাশ ফিরে শুয়ে আছেন, পা দুটো গোটানো, চোখ খোলা, মুখ খানিকটা খোলা। তাঁর ভক্তরা মনে করেছিলেন তিনি সমাধিস্থ, মৃত নন। আমি সেই ধারণা দূর করলাম, তাঁর একটা ফটো তুলতে বললাম এবং আমার চাঁদা হিসেবে 10 টাকা দিলাম। শ্মশান যাত্রী হননি তিনি। মহেন্দ্রলালের কথাবার্তা ছিল রুক্ষ ধরনের, কিন্তু আসলে অত্যন্ত মরমী, সহানুভূতিশীল মানুষ ছিলেন তিনি। একবার নরেন্দ্রনাথকে দুঃখ করে বলেছিলেন, আমার ভাব কেউ বুঝল না, যারা আমার পরম বন্ধু তারা আমায় কঠোর নির্দয় মনে করে। শ্যামপুকুরে একবার নরেন্দ্রনাথের ভজন শুনে এত খুশি হয়েছিলেন তিনি যে তাঁকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে ঠাকুরকে বলেছিলেন, এর মতন ছেলে ধর্ম লাভ করতে এসেছে দেখে আমি বিশেষ আনন্দিত। এ একটি রত্ন, যাতে হাত দেবে সেই বিষয়ে উন্নতি সাধন করবে। শেষ জীবনে নিজেও কয়েকটি গান লিখেছিলেন। তাতে দেবদেবীর মূর্তির কথা ছিল না, তবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ ও আরতি ছিল। শেষের দিকে যখন রোগে কষ্ট পাচ্ছেন তখনও ঈশ্বরকে ডাকতেন। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় প্রায় 3 বছর ভুগেছিলেন তিনি। মৃত্যুর 12 ঘন্টা আগে ছেলে অমৃতলালকে জানিয়ে দিয়েছিলেন কোন সময়ে তার মৃত্যু হবে। বলেছিলেন, কাঁদবার এ সময় নয়, আমি উন্নততর লোকে যাচ্ছি। নির্দেশ দিয়েছিলেন যেন কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা চিকিৎসা পদ্ধতি তাঁর উপরে প্রয়োগ করা না হয়। 1904 সালের 23শে ফেব্রুয়ারি ভোরবেলা দুধ খাওয়ার পর ছেলের কাছে লেখার কাগজ কলম চাইলেন। 2-1টা টুকরো টুকরো শব্দ,
তারপর হাত থেকে কলম খসে পড়ল। বিজ্ঞান সন্ধানী এক অসামান্য চিকিৎসকের জীবন খাতার পাতাও ফুরলো। আপনারা এতক্ষণ শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রধান চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।